কপালে গেরুয়া দিল। রিজু দত্ত কি বিজেপিতে আসছে তাহলে খুশি? ভালোকে ভালো বলাটা, ভালোকে ভালো ভালো বলা মানে কি আমি বিজেপিতে নাম লিখিয়েছি? আর্জি করের ভাই, এটাকে যদি আমি ভালো বলি তাহলে আমি বিজেপি দাঁড়াই? বারে বারে বা চ্যানেলে ওপেন বলি, যদি তৃণমূল জিতত, রিজু দত্ত 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জির সাথে সেলফি তুলত। তার অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌরসভা নোটিশ দিয়েছে। বর্তমান শুভেন্দু অধিকারী সবচেয়ে বড় ক্রিটিক ছিলাম, কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর লাস্ট 15-16 দিন পশ্চিমবঙ্গ সরকার যে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে, পুলিশ প্রশাসনকে ঝোড়ো ব্যাটিং করছে। আমার বাড়ির লোকেরা বলছে যে আউটস্ট্যান্ডিং কাজ বলবো, যেভাবে মমতা মিটিং করছে, সংগঠন বাঁচানোর চেষ্টা করছেন, সেটাই করুন। গ্রামে যাবেন। কিছুদিন আগে পর্যন্ত 1 লক্ষের বেশি ভোটে এগিয়েছিল, সে আজকে 4র্থ স্থানে চলে গেল। বিজেপি মধ্যে নয়, লড়াইটা তৃণমূল কংগ্রেস আর নোটার মধ্যে, যে কে বেশি ভোট পাবে, তৃণমূল পাবে না নোটা পাবে। হবে 11,000 2029 কোথায় গিয়ে আমরা দেখলাম ফলতাতে আবার নির্বাচন এবং সেখানে 4র্থ স্থানে আছে তৃণমূল কংগ্রেস। না, এটা কিন্তু একটা জিনিস পরিষ্কার প্রমাণ হয়ে যাচ্ছে যে ডায়মন্ড হারবার মডেলটা ভয়ের উপরে দাঁড়িয়েছে। দুষ্কৃতি, দুর্বৃত্ত, গুন্ডারাজ, একটা ভয়ের পরিবেশ, এবং এই সব যত লুম্পেন বাহিনী তাদের কাঁধের উপরে দাঁড়িয়েছিল ডায়মন্ড হারবার মডেল। আজকে এটা তো হতে পারে না। আমি বুঝতে পারছি যে একটা নতুন সরকার ক্ষমতায় আসলে উপনির্বাচনে সেই নতুন সরকারের প্রার্থী জেতে, এটা স্বাভাবিক ট্রেন্ড, কিন্তু এটা তো হতে পারে না যে লোকটা কিছুদিন আগে পর্যন্ত 1 লক্ষের বেশি ভোটে এগিয়েছিল, সে আজকে 4র্থ স্থানে চলে গেল কি করে? যে দল 215 পেয়েছিল, সেই দলে 80-তে নেমে গেল কি করে? যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতা, যে লোকসভা ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7,11,000 ভোটে জিতেছে, সেখানে তৃণমূলের প্রার্থী 4র্থ পজিশনে আসে কি করে? দ্বিতীয় থাকলেও বোঝা যেত, দ্বিতীয় তো সিপিএম, 4র্থতে আসে কি করে? তার মানে পুরোটাই ভয়ের উপরে দাঁড়িয়েছিল। মানুষের ভয় কেটে গেছে, প্রধানমন্ত্রীর কথায় ভরসা ঢুকেছে, নির্বাচন কমিশন ভয় মুক্ত ভোট করাচ্ছে, মানুষ উদার হস্তে ভোট দিচ্ছে, আর তাতে মানুষ বুঝিয়ে দিচ্ছে যে এখন আর ভয় নেই, তাই তৃণমূল 4র্থ। আমার তো মনে হচ্ছে যে লড়াইটা বিজেপি সিপিএম এর মধ্যে নয়, লড়াইটা তৃণমূল কংগ্রেস আর নোটার মধ্যে, যে কে বেশি ভোট পাবে, তৃণমূল পাবে না নোটা পাবে। নোটা বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে, অবশ্যই আছে ফলতায় নোটা বেশি পাওয়ার সম্ভাবনা। তাহলে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষ ভোটে জিতলো, লোকসভা ভোটে আমরা দেখেছি 7 লক্ষের বেশি ভোটে, সেই ভোটের যে বারবার বিরোধীরা, বিজেপি যখন ছিল বিরোধী সেই সময়, তারা অভিযোগ করেছিল যে এটা জোর জবরদস্তি বা ছাপ্পা হয়েছে, অনেক রকম অভিযোগ তারা করেছে, তাহলে সেগুলি কি সত্যি বলছে? দেখুন, সেগুলো সত্যি মিথ্যে আমি বলতে পারবো না, কারণ 2029 যখন ভোট হয়েছিল, সেই ভোটটাও কেন্দ্র নির্বাচন কমিশন করেছিল, সেই ভোটটাতেও কেন্দ্রীয় বাহিনী ছিল। তো তাহলে নির্বাচন কমিশনের যেভাবে এখন ফলতায় উপনির্বাচন করাচ্ছে, 29-এও ডায়মন্ড হারবারে উপনির্বাচন করানো উচিত ছিল। কেন্দ্র নির্বাচন কমিশনও তখন করায়নি কমিশন। তো আমাদের তো মেনে নিতে হবে তাহলে সঠিক ভোট হয়েছে। এবার দেখতে হবে যে 7,11,000 2029 কোথায় গিয়ে থাকে। ফ্যাক্টটা হচ্ছে এখানে পুরনো কাশুন্দি ঘাঁটতে গেলে তো কেন্দ্রীয় নির্বাচন কমিশন আর কেন্দ্র বাহিনীর উপর প্রশ্ন উঠে যায়। তো 7,11,000 ভোট এস্টাবলিশ হয়ে গেছে, পুরনো ইতিহাস না ঘেটে দেখা যাক 2029 কোথায় গিয়ে দাঁড়ায় 7,11,000। অভিষেক বন্দ্যোপাধ্যায় পুষ্কর জাহাঙ্গীর খান, সেই জাহাঙ্গীর খান চলে গেলেন, ভোটে লড়ছেন না, তিনি প্রেস কনফারেন্স করে বললেন আমি ভোটে লড়বো না, সিদ্ধান্ত জানালেন। মানে এই সিদ্ধান্ত রিজু দত্ত যখন প্রতিবাদ করেছিল, জানিয়েছিল রিজু দত্তকে সাসপেন্ড করা হয়েছিল, জাহাঙ্গীর খানকে কোনো স্টেপ নেওয়া হলো না। আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখুন, তৃণমূল কংগ্রেসের ভেতরে একটা অভ্যন্তরীণ থ্রেট কালচার ছিল। এই যে দেখবেন অনেকে আমাকে বলে আপনি আগে কেন বলেননি, এখন বড় ফুটানি দিচ্ছেন কারণ তৃণমূল হেরে গেছে বলে। আমি আপনার চ্যানেলে ওপেন বলছি, যদি তৃণমূল জিতত, রিজু দত্ত 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জির সাথে সেলফি তুলত। কারণ যদি আমি সেলফি না তুলতাম, আর আমি যদি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ না
আমার চাকরি চলে যেত, আমার মায়ের পেনশন বন্ধ হয়ে যেত, আমার স্ত্রী বেসরকারি চাকরি চলে যেত। এটাই ছিল তৃণমূল কংগ্রেসের থ্রেট কালচার। বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা সাক্ষাৎকারে বলেছেন যে 2006 সালে তিনি একবার সৌজন্য সাক্ষাৎ করেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে। তৃণমূল কংগ্রেস বিধায়ক শুভেন্দু অধিকারীকে 2 বছর বিধানসভায় বলতে দেয়। আরেকটা কথা আপনাদের বলি, আজকের দিনে তৃণমূলে যে দলে আমি 13 বছর কাটিয়েছি, সেই দলের অনেক মানুষের সাথে আমার যোগাযোগ আছে, যারা লুকিয়ে লুকিয়ে আমাকে ফেস টাইমে ফোন করছে, যারা বিজেপিতে পেন্সিল বুকিং করে রেখেছে কিন্তু তৃণমূলে ঘাপটি মেরে পড়ে আছে। সেরকম একটা সূত্র মারফত আমার কাছে খবর যে তৃণমূলের একজন জয়ী বিধায়ক তিনি কিছুদিন আগে মুখ খুলেছেন। তৃণমূলের থ্রেট কালচার, তৃণমূলের অন্তরে যে দুর্নীতির অভিযোগ করলে কি হয় না বলে একজন জয়ী বিধায়ক তিনি মুখ খুলেছেন। তাকে তৃণমূল কংগ্রেসের একজন বড় নেতা, কুইজ মাস্টার, নাম জিজ্ঞেস করবেন না, কুইজ মাস্টার, তাকে ফোন করে বলেছে প্রকাশ্যে ক্ষমা চাও নইলে তোমাকে সাসপেন্ড করে দেবো। ভাবুন, দল 80-তে নেমে চলে এসছে, তারপরে পর্যন্ত চলছে। বুঝুন, দল 80-তে নেমে চলে এসছে, মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। তৃণমূল কংগ্রেসের সবচেয়ে ভোকাল নেতা রিজু দত্ত, যিনি নন্দীগ্রামে দাঁড়িয়ে বর্তমান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আওয়াজ তুলেছে, তার পরিবারের উপরে যখন আক্রমণ হচ্ছিল কোনো শীর্ষ নেতৃত্ব অক্ষণ ধরেন। বিজেপি তার পরিবারকে এবং তার জীবন জীবিকাকে রক্ষা করেছে, সেই জন্য বিজেপিকে ধন্যবাদ বলেছে বলে রিজু দত্ত সাসপেন্ড। আর জয়ী বিধায়ক সে সত্যি কথাটা বলেছে বলে তাকে ফোন করে কুইজ মাস্টার বলছে ক্ষমা চাও নইলে সাসপেন্ড করে দেবো। এখনো এই ঔদ্ধত্য, এখনো এই থ্রেট কালচার তৃণমূলের ভিতরে। বুঝতে পারছেন এই দলের অবস্থা? মানে থ্রেট কালচার নিয়ে তো সরব হচ্ছেন আপনি, তার শিকারও এখন আপনি সাসপেন্ডেড। তো যারা জয়ী বিধায়ক, যারা বেশ কয়েকটা রয়েছে মুষ্টিমেয়, মানে 80 জন রয়েছে এখন দাঁড়িয়ে, সেখানে তাদেরকেও এইসব শুনতে হচ্ছে। হ্যাঁ, 80 জন আছে অন পেপার, কিন্তু আপনারা যদি মিটিং, মিছিল, প্রতিবাদ ইত্যাদি দেখেন, সেখানে তো 10, 15, 20টার বেশি দেখা যাচ্ছে। তো আমি আপনাকে দায়িত্ব নিয়ে কথাটা বলছি যে তাকে পুলিশ মাস্টার, ও হচ্ছে দলের পিয়ন, যত শোকজে দেখবেন ওর সাইন, যত সাসপেনশন লেটারে ওর সাইন। কাজ হচ্ছে শুধু নিজের আখেরটা গুছিয়ে নাও, বাকি ভেতর থেকে দলকে শেষ করে দাও। একটা জয়ী বিধায়ককে ফোন করে বলছে প্রকাশ্যে ক্ষমা চাও নইলে সাসপেন্ড করবো। আরেকজন বিধায়ক মুখ খুলেছিলেন, তিনি আবার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের বড় পদে আছেন। তাকে আপনি জানেন, কালীঘাটে গিয়ে বকলমে কান ধরে ক্ষমা চাইতে হয়েছে সেই কমেন্টের জন্য, মিডিয়াকে বলার জন্য। এই হচ্ছে এখনো তৃণমূল কংগ্রেসের ঔদ্ধত্য, অহংকার, থ্রেট কালচার। আমি মুখ খুলেছিলাম, আমাকে সবাই গালাগাল দিয়েছে। এখন রিজু দত্ত যে কথাগুলো বলেছিল, সেই কথাগুলোই তখন তৃণমূলের সবকটা নেতা বলছে। তাদেরকে সাসপেন্ড করার ক্ষমতা আছে তৃণমূল কংগ্রেসে? আমি যা বলেছি লাইন ধরে ধরে তো তৃণমূলের বিধায়ক, তৃণমূলের সাংসদ, তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্ব, যারা দিদির বাড়িতে বসে রবীন্দ্রসঙ্গীত শুনছে, তারা বলছে সাসপেন্ড করার ক্ষমতা থাকলে করুক না তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি নিয়ে একাধিক বেআইনি অভিযোগ আসছে, কলকাতা কর্পোরেশনের তরফ থেকে নোটিশ দেওয়া হচ্ছে। আমি না কলেজ লাইফে একটা সিনেমা দেখেছিলাম, খুব প্রিয় সিনেমা, অমিতাভ বচ্চনের সরকার। সেই সরকারে একটা ডায়লগ আছে যে आपके पास अगर सरकार है तो आपका रंग भी राइट होता है। তো যখন ক্ষমতায় ছিল সব রংগুলো রাইট হয়ে গেছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পৌরসভা নোটিশ দিয়েছে। তার কাছে আমি তো শুনলাম রিসেন্টলি যে তিনি আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে সময় চেয়েছেন উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে, তিনি তার কাছে যদি কাগজ থাকে তিনি উত্তর দেবেন। যদি সে কাগজগুলো বৈধ হয় কিছুই হবে না, কিন্তু সেগুলো যদি অবৈধ হয় তাহলে যে অংশটা বেআইনি সেটা তাকে ভেঙে ফেলে দিতে হবে, নইলে পৌরসভা গিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দেবে। যে বুলডোজার চলছে তার বিরুদ্ধে করছে আবার সিপিআই। সিপিআই এর তো কাজই বিরোধিতা করা। শূন্য ছিল, এখন এক হয়েছে। এটা বিরোধিতা করছে, বিরোধিতা করে যাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ওরা বিরোধী দল, বিরোধিতা করবে, সেটা তাদের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমার তৃণমূলকে প্রশ্ন, আমার সিপিএমকে নিয়ে এখন কোনো মন্তব্য, আমার তৃণমূলকে প্রশ্ন, যখন বাংলায় বুলডোজার চলছে তাহলে সিপিএম একটা বিধায়ককে নিয়ে হাই অর্ডার নিয়ে চলে আসছে, তৃণমূলের 80টা বিধায়ক কি করছে? মমতা ব্যানার্জি কবিতা লিখছে, গতকালই বুলডোজার। উনি তো কবিতা লিখছেন, ঠিক আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমি ব্যক্তিগত কোনো মন্তব্য করবো না, আমি তাকে সম্মান করি। আমার তার জন্যই একমাত্র কষ্ট হয়, তার হাতে গড়া দল, 3বারের মুখ্যমন্ত্রী তিনি,
আজকে বিজেপির শীর্ষ নেতৃত্বকে যদি আপনি জিজ্ঞেস করেন, তারা বলবেন আমরা দিদিকে সম্মান করি, কারণ তার ইতিহাস, তার সিভি সেটা বলে দিচ্ছে, সংগ্রামের মাধ্যমে তিনি এই জায়গায় পৌঁছেছে। তারা রাজনীতি থেকে কিছু পাওয়ার নেই, কিন্তু তার হাতে গড়া দল কিছু বিভীষণ এই দলটাকে শেষ করে দিল। আর এখনো আমি বলছি, এই তৃণমূলের অন্দরে এখনো কিছু হামজা আলী মাজানি লুকিয়ে আছে, কিছু ধুরন্ধর লুকিয়ে আছে, যারা 2022 সাল থেকে তৃণমূলে থেকে বিজেপি হয়ে দালালি করেছে, এখনো দালালি করে যাচ্ছে। কিন্তু এরা বুঝতে পারছে না যে দালাল আর খোচরদের কিন্তু সম্মান হয় না। তারা ভাবছে এই দালালি করে চালিয়ে যাবো, তৃণমূলেও থাকবো আর বিজেপিকেও প্রোটেকশন দেবো। এরা আবারও বলছে, এরা ভুলে যাচ্ছে দালাল আর খোচরদের কিন্তু সম্মান হয় না। 15 বছরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শপথ নেওয়ার পর থেকে আজ পর্যন্ত দেখি 15 দিন অতিক্রান্ত হয়ে 16 দিনে পড়েছে। শুভেন্দু অধিকারী কাজ কেমন লাগছে? আমার কোনো অভিযোগ করার জায়গা নেই। আমি একসময় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সবচেয়ে বড় ক্রিটিক ছিলাম, কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর লাস্ট 15-16 দিন পশ্চিমবঙ্গ সরকার যে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে, পুলিশ প্রশাসন যে ঝোড়ো ব্যাটিং করছে, আমার বাড়ির লোকেরা বলছে যে আউটস্ট্যান্ডিং কাজ হচ্ছে। শুধু তাই নয়, বাংলার মানুষ খুশি, এটা আমি মিথ্যে কথা বলতে পারবো না। বাংলার মানুষ খুশি, বাংলার মানুষ বলছে দুর্ধর্ষ ব্যাটিং হচ্ছে, দুর্ধর্ষ ব্যাটিং হচ্ছে। এই নিয়ে কোনো বলার জায়গা নেই। আমি আপনার চ্যানেলের মাধ্যমে ওই তৃণমূলের ফেসবুকি নেতাদের বলতে চাই, যারা আমাকে এখন দালাল গিরগিটি, ওই কালকে একটা গেরুয়া টিম করেছিল বলে, সেটা আসছে অন্য প্রসঙ্গে, অনেক কিছু আমাকে বলছে। আমি তাদের একটা কথা বলতে চাই, গতকাল শুভেন্দু অধিকারী একটা নবান্নে বৈঠক করে বলেছে, আপনি একজন মহিলা, যে 18 বছরের নিচের যে মেয়েরা আছে তাদের সরকারি প্রকল্পের অন্তর্গত বিনামূল্যে সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন দেওয়া হবে। এটা আমি বিরোধিতা করব? আচ্ছা, ভালোকে ভালো বলাটা কি দালালি? ভালোকে ভালো ভালো বলা মানে কি আমি বিজেপিতে নাম লিখিয়েছি? এই ফেসবুকই তৃণমূলীদের জন্য তো ফেসবুকটা ভোগেছিল, এবার তৃণমূল ভোগের খাতায় নাম লিখিয়ে দিয়েছে। ভালোকে ভালো বলা যাবে না। আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে বলছে বেআইনি নির্মাণ বন্ধ করুন, বলছে প্রতিটা দপ্তরে যে তোলাবাজি, যে কাটমানি, যে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে আমরা কমিটি গঠন করব, আমরা আর্জি করের ফাইল খুলব। এটাকে যদি আমি ভালো বলি তাহলে আমি বিজেপির দালাল? বারে বারে বা, কি অদ্ভুত নীতি, কি অদ্ভুত লজিক মানুষের। আর যারা গালাগাল করছে তারাই দেখবেন তাদের বাড়ির মহিলারা গিয়ে প্রথমে অন্নপূর্ণার ফর্মে নাম লেখাচ্ছে, তাদের বাড়ির মেয়েরাই গিয়ে দেখবেন সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন নিচ্ছে। আর এইদিকে ফেসবুকে এসে দিদি ফিরে আসবে, তৃণমূল জিন্দাবাদ, বিজু দত্ত বিজেপির দালাল। আর ওর বাড়ির মা বোনেরা এই অন্নপূর্ণা ভান্ডার নেবে, ওর বাড়ির মা ছোট বোনেরা গিয়েই সার্ভাইকাল ভ্যাকসিন। আর আমি যদি ভালোকে ভালো বলি তাহলে বিজেপির দালাল। বাহ। একটা বিষয় যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনে যাচ্ছে, 7 লক্ষ বেশি ভোটে জিতেছিলেন লোকসভায়। ফ্যামের তরফ থেকে আমরা দেখেছিলাম, বলা হচ্ছে নন্দীগ্রাম থেকে লড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নন্দীগ্রামে আবারও নির্বাচন হবে, কারণ একটা সিট ছেড়ে দিয়েছেন শুভেন্দু। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাতে নন্দীগ্রাম থেকে লড়াই দেন তার একটা দাবি উঠছে সামাজিক মাধ্যমে, কিভাবে দেখুন, কি বলবেন? দেখুন, নন্দীগ্রাম হচ্ছে বাংলা রাজনীতির পটভূমি। নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছেন, সংগ্রামের মাটি নন্দীগ্রাম, আন্দোলনের মাটি নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামের সাথে আমারও খুব গভীর সম্পর্ক। আমি পঞ্চায়েত ভোট করেছি তৃণমূলের হয়ে নন্দীগ্রামে, অবজারভার ছিলাম 1 নম্বর ব্লক। আমি বিজয় সম্মেলনে প্রতিবাদ সভা করেছি নন্দীগ্রাম, 27 দিন অভিষেক ব্যানার্জির সেবাশ্রয় করেছিলাম, বিধায়ক শুভেন্দু অধিকারী। মিডিয়া তো 17ই মার্চ যখন তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করলো, তার আগে তো সারা বাংলার মিডিয়া বলেছিল তৃণমূলের প্রার্থী নন্দীগ্রামে বিজু দত্ত। মা দক্ষিণাকালী বাঁচিয়ে নিয়েছে, মা দক্ষিণাকালী বাঁচিয়ে নিয়েছে। তো যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় গণতান্ত্রিক রাষ্ট্র, তিনি যদি মনে করেন যে তিনি নন্দীগ্রামে গিয়ে দাঁড়াবেন, আমার তরফ থেকে অল দ্য বেস্ট, দাঁড়াতেই পারেন, না দাঁড়ানোর কি আছে। কিন্তু বিজেপি এবার কাকে দান করাবে সেটা তো বিজেপির অভ্যন্তরীণ দলের সিদ্ধান্ত। নন্দীগ্রামের মাটি তো ঋতু দত্তের জানা, হ্যাঁ, সেক্ষেত্রে কি মনে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে কি হবে? মানে সাজেশন দিতে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো, যেভাবে মমতাদির বাড়িতে আপনি মিটিং করছেন, সংগঠন বাঁচানোর চেষ্টা করছেন, সেটাই করুন, নন্দীগ্রামে যাবেন। সংগঠন কি বাঁচানোর চেষ্টা চলছে? বাঁচানো মানে অনেকে তো বলছে সংগঠনটা শেষ করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একা অভিষেক ব্যানার্জিরও দোষ নয়, যারা সাধু সাজ্জে তাদেরও দোষ আছে। বিজু দত্তেরকেও 1% দায় নিতে হবে।
বাকি সবাইকে দায় নিতে হবে। অভিষেক ব্যানার্জি তৃণমূলের সেনাপতি ছিল, তিনি কিছু বড় বড় ডায়লগ দিয়েছিলেন, দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ করে দিয়েছিলেন, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন, ভাষা সন্ত্রাস করেছিলেন। এইগুলো দরকার ছিল না, এই ডিজে বাজানো এগুলো অতিরিক্ত বক্তব্য ছিল, যেগুলো এখন বোঝা যাচ্ছে যে এইগুলোর জন্যই মানুষ আরো মুখ ফিরিয়ে দিচ্ছে। এবং যেহেতু তিনি তৃণমূলের সেনাপতি ছিল, পুরো রাগটা তার উপরেই গিয়ে পড়বে, এটা স্বাভাবিক। কিন্তু একা অভিষেক ব্যানার্জির দোষ এটাও কিন্তু বলা ঠিক। এখানে রিজু দত্তকেও দায় নিতে হবে, এখানে বাকি যারা দল থেকে সাসপেন্ডেড তাদেরও দায় নিতে হবে, যারা দলে বসে দলের বিরুদ্ধে মুখ করছে তাদেরও দায় নিতে হবে, আর যারা দলে ঘাপটি মেরে বসে আছে আর বিজেপিতে পেন্সিল বুকিং করাচ্ছে তাদেরও দায় নিতে হবে। দায়টা সবাই। রিজু দত্তের কপালে গেরুয়া তিলক। গতকাল শ্রমিক ভট্টাচার্য দিল্লি থেকে মন্তব্য করলেন, যারা ভালো তৃণমূল তাদেরকে এখন না হলেও পরবর্তীতে বিজেপিতে নেওয়া হতে পারে। জানেন রিজু দত্তকে বিজেপিতে আসছে তাহলে খুব শীঘ্র। আমি খুব পরিষ্কার দুটো প্রশ্নের দুটো উত্তর দিই। বিজেপি 207 পেয়েছে, মানে আজকের পরে 207, সেখানে বিজেপি রিজু দত্তকে কোনো দরকার নেই। বিজেপি রিজু দত্তকে নেবে কিনা সেই মূল্যায়ন বিজেপি করবেন এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য করবেন এবং দল করবেন। রিজু দত্ত আজকের দিন অব্দি, এই মুহূর্ত অব্দি কোনো বিজেপির শীর্ষ নেতৃত্বকে ফোন করে বলেনি আমাকে একটু কাজ করার সুযোগ দাও, আমার কথা মাথায় রেখো, আমাকে একটু ওই তো মন্দিরের দরজা খুলে দাও, আমি বসতে চাই। যারা দিদিমণির বাড়িতে রবীন্দ্রসঙ্গীত শুনছে তারা কিন্তু এই ফোন করেছে, তারা পেন্সিল বুকিং করেছে, আমি করি। যদি বিজেপির মনে হয় যে রিজু দত্তকে কাজ করার সুযোগ দেবে, তখন আমিও বিবেচনা করে দেখবো, কিন্তু এখন এটা পারফেক্ট। আর রইল কপালে গেরুয়া তিলক। আমার জন্ম একটা হিন্দু বাড়ি, আমি একটা প্র্যাকটিসিং হিন্দু, আমার বাড়িতে গণেশ পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, প্রতি মাসে সত্যনারায়ণ পুজো হয়, এবং বিগত 8 বছর ধরে সপ্তাহে একদিন করে আমি কালীঘাটে মা দক্ষিণাকালী মন্দিরে পুজো দিতে যাই। শনিবার মা দক্ষিণাকালী মন্দিরে পুজো দিয়ে এসে টিপটা, ঠাকুরের টিপ তো ওইভাবে মুছে দিতেনি, আমি ঠাকুরের টিপটা না মুছে একটা ভিডিও করেছি, তাতে আমি বিজেপি জয়েন করে গেছি, আমি বিজেপির দালাল হয়ে গেছি। আমি এই ফেসবুকে মূর্খদের বলতে চাই যে গেরুয়া টিপ লাগানো মানে আমি হিন্দু, আমি বিজেপি নয়। আজকে অনেক মায়ের মন্দিরে আপনিও জানেন লাল টিপ দেয়া হয়, তো আমি একটা কোনো তারাপীঠ মায়ের মন্দিরে গেলাম, সে আমাকে লাল টিপ লাগিয়ে দিল, মানে আমি কি সিপিএম? কোন মূর্খরা এই ফেসবুকে আছে বলুন তো? বা আপনি ধরে নিন কোথাও একটা গেলাম, সেখানে আমাকে একটু সবুজ টিপ লাগিয়ে দিল, তার মানে আমি তৃণমূল। এই দেখুন, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা বাংলার আইডিয়াটাকে চেঞ্জ করার চেষ্টা করছে, যাতে বাংলার নিবেশ হয়, বা যাতে বাংলায় ভারী কারখানা হয়, বাংলার ছেলেমেয়েরা চাকরি পায়, স্বাস্থ্য দপ্তর, পুলিশ প্রশাসন আরো উন্নত মানের হয়, মানুষ সুরক্ষিত থাকে বাংলায়। আমরা সেই দিকে এগিয়ে যাব। মানে আমি যদি বাঙালি হোক, যেমন বাংলা আমার জন্মভূমি, বাংলা আমার কর্মভূমি, আমি চাইবো বাংলার ভালো হোক, বাঙালির ভালো হোক। কিন্তু কিছু লোক এই ফেসবুকের মূর্খগুলো এখনো লাল টিপ, সবুজ টিপ আর গেরুয়া টিপের বাইরে বেরোতে পারছে। আমি স্পষ্টভাবে বলছি, আমি বাঙালি, গর্বিত বাঙালি, আমি হিন্দু, আমি গর্বিত হিন্দু। আমি প্রতি সপ্তাহে মা দক্ষিণাকালীর মন্দির, তৃণমূল মধ্যভবনে থাকার সময় যেতাম, বিজেপি থাকার সময় যাব, আগামী 30 বছর 40 বছর বাদে যদি অন্য কোনো দলও আসে তখনও যাব। গেরুয়া টিপ পরে নেওয়া মানে বিজেপি নয়, গেরুয়া টিপ পরে নেওয়া মানে আমি হিন্দু। যারা এই বিন্যাসটা করছে তাদের বলবো, এই মূর্খামি বন্ধ করুন, এই টিপের রাজনীতি, রঙের রাজনীতি। মানে কালকে আমি একটা গেরুয়া পাঞ্জাবি পরে আমি বিজেপি হয়ে গেলাম, বা আমি যদি কালকে একটা লাল পাঞ্জাবি পরি তার মানে আমি সিপিএম। কি ধরনের মূর্খামি! আজকে তুমি সাংবাদিক, আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আপনি যদি কালকে একটা লাল কুর্তি পরেন মানে আপনি সিপিএম এর সাংবাদিক। এই মূর্খামি বন্ধ হওয়া উচিত, এই মূর্খামি থেকে বেরোনো উচিত। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।